লাশ 60টার কথা বলছে, আমার মনে হয় আরো বেশি লোক মারা গেছে। আমার নিজের চোখে আমি দেখেছি 3টা মানে লাশের মতো ভ্যান গাড়িতে উঠাইয়া ওরা বলতেছে তাড়াতাড়ি সরাইয়া লইয়া যাও। তারা এমন সন্ত্রাস করছে, আমরা তাবলিগের ভাষা, কোন তাবলিগওয়ালা কারো গায়ে হাত দিতে পারে এটা আমি কল্পনাও করিনি। পরে আমি ভিতরে গেছি আমার ব্রেডিং নেওয়ার জন্য, পরে দেখলাম আমাদের সাথে একজন জামাতের সাথে ছিল আমাদের নৌ মুসলিম, যে মুসলমান হওয়ার পরে 4 মাসের জন্য সফরে বেড়েছে। পরে দেখলাম তার মাথায় বাড়ি মারা, মাথা ফাটে গেছে। আমার পিঠটা মনে এমন জায়গা নেই যেখানে বাড়ি পড়ে নেই, এরকম হবে। তারা 4-5 জনে বাড়াইছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ মূলত আমি আমার জুমা মসজিদে এসে জুমার নামাজ পড়ানোর পরেই, নামাজের আগেই জেনেছি, নামাজ পড়ানোর পরেও বিশদভাবে জানলাম আমাদের মসজিদে 3 চিল্লার একটি জামাত এসছে। এবং অনাকাঙ্ক্ষিতভাবে হলো সত্য যে আমি খবর নিতে গিয়ে এবং ওনাদের মাধ্যমে যেটা জানলাম যে আসলে 3 চিল্লার সাথীদের মধ্যে যিনি আমির, উনি মূলত 17 ডিসেম্বর দিবাগত রাতে টঙ্গীর ময়দানে মার পর্যন্ত খেয়েছেন। আল্লাহ মাফ করুক, উনি আমার সাথেই আছেন, সামনে আছেন। উনি বলবেন মূলত আমরা যে দাওয়াতি কাজটা করি মিডিয়া পারপাস, এটাতে আমাদের কোনো দল বল, কোনো রকম সিস্টেম, কোনো রকম কাউকে ছোট করা বড় করা, এগুলো কোনো মাকসাদ না। মাকসাদ হলো এটা যে সমস্ত ভাইয়েরা ভুল পথে আছেন তাদের ভুল ভাঙাতে হবে এবং তারা তাদের ভুলের মাধ্যমে জাতিকে যাতে মিসগাইড করতে না পারে, জাতিকে মিস্টেক করতে না পারে, মানুষকে ভুল বুঝাইতে না পারে, তাবলিগে যারা আসতেছেন তারা যাতে তাবলিগের নামে কোনো ভুল পথে পা না বাড়ায়, এই জন্যই মূলত এই বিষয়টা আমাদের তুলে ধরা। এই মুহূর্তে আমরা এই হজরতের কাছে ওনার সাক্ষাৎকার নিব, অর্থাৎ ওনার সাথে সেই দিন কী ঘটেছিল, যেহেতু উনি ফিল্ডেই ছিলেন এবং উনি 3 চিল্লার সাথী, অর্থাৎ 3 চিল্লা চলমান, আর 2 দিন পরে হয়তো ওনার চিল্লা শেষ হবে। তো সেই হিসেবে উনি মাঠে ছিলেন, উনি বলবেন ইনশাল্লাহ। আমরা ওনার কাছ থেকে শুনবো এবং ইনসাফের সাথে শুনবো এবং আমরা ওনাদের কিছু ভাইরা, যেহেতু আমি মিডিয়ার মানুষ, আমি মিডিয়া সম্পর্কে জানি, ওনাদের বেশ কিছু ভাইরা মিডিয়ার মাধ্যমে মানুষকে মিসগাইড করে। আর আমাদের যে আজকে সাক্ষাৎকারটা, এটা কোনো প্ল্যান ওয়াইজ না, শুধুমাত্র আমার জুমার বয়ান রেকর্ড করতে এসছে 1 লাখ টিভি, সেই পারপাস যেহেতু উনি এখানে আছেন, এই জন্যই এই সাক্ষাৎকারটা নেওয়া, যাতে মানুষ বিষয়টা বুঝতে পারে। জি মোহতারাম, আপনার নাম পরিচয় বলবেন, এরপর আপনি বলবেন সেদিন কী ঘটেছিল। আমার নাম মোহাম্মদ দিলওয়ার হোসেন। জি, আমি 183 নম্বর হালকা ধানমন্ডি এলাকাতে থাকি। তো ওই দিন আপনি ওখানে কোথায় ছিলেন? টিন সেটের দিকে ছিলেন না বিদেশি মেহমানের ওদিকে? আমি একটা জামাতের সাথে জুড়ছি কাকরাইল থেকে। তো আমাকে জিম্মাদার বানাইতে চাইছিল, আমি জিম্মাদার হই নাই। 40 দিনের একটা জমাত, তো আমি 40 দিনের একটা জমাতের সাথে আমি জুড়ছি। জোড়ার পর আমাদেরকে 5 দিনের জন্য মাঠে পাঠানো হয়েছে। বলছে আপনারা মাঠে 5 দিন থাকবেন। তো আমরা মাঠে চলে গেলাম 13 তারিখে। 13 তারিখে মাঠে যাওয়ার পর ওখানে আমরা আমলগুলা করতেছি, মাঠের কাজ করতেছি। আমাদের সাথে বয়স্ক লোক ছিল বেশ কয়েকজন, নজওয়ানও ছিল, বয়স্ক লোকও ছিল, এরা বেশিরভাগই গ্রামের মানুষ ছিল। তারপরে দিনের বেলা আমাদের বেশ সাথীরা মাঠে থাকতো। এশার নামাজ পড়ার পর সবাই বাসায় চলে যেত, বিভিন্ন এলাকা থেকে আসতো, বাসায় চলে যেত দিনের বেলা কাজ করে। এশার সময় আপনি ওখানের যে আপনার যে কারগুজারিটা, আপনি যেভাবে জামাতের সাথে জুড়লেন, ওখানে থাকলেন, সেটা বললেন। এখন আমি মূলত আপনার কাছ থেকে শুনতে চাই, যেটা একটু আগে আপনার সাথে আমার পার্সোনাল আলোচনা শুনেছি, যে ওই দিন মানে ভোর রাত্রে যে ঘটনাটা ঘটে, সেখানে আপনি নাকি মারও খেয়েছেন, আপনার মাথায় আঘাত লেগেছে। জি জি জি, আসলে আপনার সাথে কি ঘটছে, আপনারটা আপনি বলুন। আচ্ছা, আমি একটা কথা ক্লিয়ার করি প্রিয় দর্শক, আমরা গতকালকে আমি 1 লাখ টিভির পক্ষ থেকে টঙ্গী মাঠে গিয়েছিলাম। সেখানে গিয়েও আমরা সাক্ষাৎকার নেবার ক্ষেত্রে আমরা সাইড টক যারা করে বা পাশে থেকে বলে, আমরা তাদের কারোর সাক্ষাৎকার নেইনি। আমাদের বক্তব্য হলো যে মাঠে ছিল, যার সাথে যা ঘটেছে সে সেটা বলবে এবং আল্লাহর রাজি খুশির জন্যই বলবে, হক জিন্দার জন্য বলবে, এখানে কোনো ঠকজিতের বিষয় নয়। অতএব আজকে এই মুহূর্তে আমরা এই 3 চিল্লার জামাতের আমির সাহেব যিনি আমাদের সামনে আছেন, আপনার কাছেও আমরা এটাই জিজ্ঞাসা করবো যে আপনার সাথে যেটা ঘটেছে আপনি সেটাই বলবেন। জি, কি ঘটেছিল? ওরা 3টার দিকে আক্রমণ করছে আপনার কামারপাড়ার ওই দিক থেকে। জি, তো অনেক ঢিল মারতেছে, আমরা তো শোয়ায় ঘুমের মধ্যে ছিলাম। তো আমরা পরে যখন একটু চিৎকার শুনতে আরম্ভ করলাম, তখন আমরা ঘুমের থেকে উঠে গেলাম। ঘুমের থেকে উঠা তো কেউ স্থান গেছে, কেউ উজু করতে গেছে, এই অবস্থায়। তো অনেকগুলা সামানা ছিল, আমি বয়স্ক মানুষ, তো আমি সাথীদের, অনেক নজওয়ানা ছিল, সাথীদের সামানাগুলা নিয়ে আমি সামনে বসা। তো হঠাৎ করে 4টা-5-এ টিন সেটের মধ্যে অনেকগুলো লোক, ওদের হাতে দাও দেখছি, আপনার ওই যে কিনা বলে সাঁকুও দেখেছি, বাঁশের লাঠি বেশিরভাগ। তো ঢুকেই আমাকে একটা বাড়ি মারলো। তো বাড়ি মারার পর আমি বললাম, আরে ভাই আমাকে মারছেন কেন? তো আমাকে অশ্লীলভাবে গালাগালি করছে, আমি ওর গালাগালির কথা বলতে পারতেছি না। তো আমাকে আমার মাথায় বাঁশ দিয়া বাড়ি মারছে। তো আমার মাথায় কান টুপি ছিল,
ওই আপনার মাফলার ছিল, টুপি ছিল, যেই কারণে বাড়িটা অত মারাত্মকভাবে না হয় মাথা 2 ভাগ হয়ে যেত, তো রক্তাক্ত, মাথার থেকে একটু রক্ত বের হয়েছে, আমার ঠোঁট কাটা গেছে, ঠোঁটে এখানে ইনজুরি হয়েছে, এখান থেকে রক্ত পড়তেছে। তো আমি বললাম আরে মারছেন কেন? তারপরে আমাকে গালি দিতেছে আর আমাকে বাঁশ দিয়া এই আমার ডাইন হাতের এই জোড়াটা এখনো মারাত্মক ব্যথা, আমি ওষুধ খাচ্ছি এখনো মারাত্মক ব্যথা, আর আমার রানে পিছনে মারছে। তো মারার পর আমি পড়ে গেলাম, পড়ে যাওয়ার পর আমাকে ফাও দিয়ে একটা ধাক্কা মারছে। যাই হোক, আমার উপর এইটুকুন আক্রমণ, কিন্তু পাশে যাদেরকে পাইছে অত্যাধিক সাপকে যেভাবে মানুষ মারে এইভাবে মারতেছে, হত বিক্ষত হইয়া দৌড়াইতেছে, ওর পিছনে দৌড়াইতেছে, লাঠি দিয়ে পিটাইয়া শোয়াইয়া ফেলছে, ওর উপর রক্তাক্ত করে ফেলছে। লাস্ট 4টার কথা বলছে, আমার মনে হয় আরো বেশি লোক মারা গেছে। আমার নিজের চোখে আমি দেখেছি 3টা মানে লাশের মতো, হয়তো তখন মৃত্যুবরণ করে নাই, ভ্যান গাড়িতে উঠাইয়া ওরা বলতেছে তাড়াতাড়ি সরাইয়া লইয়া যাও। তা আমার মনে হয় আরো হয়তো বা ওরা লাশ গ্রহণ করছে। ওনারা যে আক্রমণ করছিলেন আর আপনি যে বর্ণনা করলেন, এটা তো তাবলিগ তো বহুত দূর কি বাত, তাবলিগের ভাষা তো এটা প্রশ্নই আসে না। মানে সাধারণ মানুষ যারা, তারাও তো এরকম নির্মম নির্যাতন করতে পারে না, দাওয়াতি সাথী ভাইদের হাতে এরকম হাত দিতে পারে না। তাহলে আপনি যেটা বললেন তাতে আমি যেটা বুঝতে পারতেছি যে আপনি মুরব্বী মানুষ দেখে আপনাকে হয়তো একটু কম আঘাত করা হয়েছে, অন্যদেরকে বেশি আঘাত করা হয়েছে। তারপর আপনি যেটা বললেন যে আপনার মাফলার বা অন্য কিছু না থাকলে হয়তো মাথা 2 ভাগ হয়ে যেত, এই হলো হালাত। কিন্তু তারা তো বলতেছেন যে আপনারা নাকি ওখানে যারা ছিলেন আলু বিশুরের সাথে আপনারা নাকি ঢিল মারছেন, তারপরে তারা কিছুটা ক্ষিপ্ত হয়েছে, এরকম কিছু, মানে আপনাদের দিক থেকে কোনো ঢিল? না, আমাদের পুরা 3 সেটে বা মাঠের মধ্যে আমরা সম্ভবত 600-700 লোক ছিলাম, সম্ভবত 600-700 লোক ছিলাম। আসার পরে তো সব সাথীরা এলাকায় চলে যায়, আমরা মাত্র 600-700 লোক ছিল। এরাই মাঠ পাহারাদারি করছে, শুধু পাহারাদারি, আর বেশিরভাগ মানুষ তো বয়স্ক। জি জি, তাহলে আপনি যেটা বললেন যে মূলত ওনারাই আক্রমণ করছে, আর ঢিল মারার কথা, অর্থাৎ এদিক থেকে কোনো ঢিল মারা হয় না? না, ওনারাই কামারপাড়া দিয়ে সর্বপ্রথম ওখানে প্রায় 10-12 হাজার লোক আক্রমণ করছে। ভিতরে ঢুকে যাকে যেখানে পাইছে ওখানে, এমনকি ওই যে উত্তর পাশের গেটের পাশে দোকানটা ছিল, ওই দোকানটা ওরা লুটপাট করছে। তারপরে প্রত্যেকটা কামরাতে লুটপাট করছে। অনেকগুলো মোটরসাইকেল ছিল, মোটরসাইকেলকে ভেঙে ফেলছে। একটা গাড়ি ছিল প্রাইভেট কার, ওটাকেও ভাঙচুর করছে। তারা এমন সন্ত্রাস করছে, আমরা তাবলিগের ভাষা, কোনো তাবলিগওয়ালা কারো গায়ে হাত দিতে পারে এটা আমি কল্পনাও করিনি। জি জি জি, আমি এটা কোনো কালে কল্পনাও করি নাই। কোন জায়গায় ছিলেন এখানে? আমি 3 মেহমানখানা থেকে শুরু, হ্যাঁ বিদেশি, জি জি, আমি বিদেশি কামরার পাশেই 3 সেটের প্রথম কাতারে ছিলাম, একদম প্রথম কাতারে ছিলাম। বুঝছি। তো এই ভাইয়ের সাথে কি ঘটছিল, আপনার সাথে কি হয়েছিল? আমি ছিলাম গোদাম করে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ তালহা। তালহা ভাই, আপনার এলাকা কোনটা? আমার জামালপুর জেলা ইসলামপুর থানা। আমার বাসা ওখানকার জামালপুর জেলা ইসলামপুর থানা 8 নং পোলাবান্দি ইউনিয়ন। আচ্ছা আচ্ছা, তো আপনি 3 চিল্লার জামাতে আসছেন? জি, আমি 3 চিল্লার জন্য বেরিয়েছি। ওই দিন আপনি কোন জায়গায় ছিলেন? ওইখানে আমরা যে গোদাম করেছিলাম। গোদাম করেছিলেন? জি। আপনার সাথে কি আচরণ করা হয়েছে? যে রাতে ওরা হামলাটা করছে সেটাতে আমার 3টা থেকে পাহারা জমা ছিল আমাদের গোদাম ঘরে গেটে। পরে আমি 2টা 45 টাকা আমাকে ওই যে আমার সাথী ভাই পাহারা ছিল, আমার জায়গায় দিছে। জায়গায় তারপরে আমি স্থান ছেড়ে অজু করে আসছি। আসিয়া এই সময় আমি প্রস্তুতি গ্রহণ করেছি, আমি পাহারা আসি পড়বো। এই সময় ওরা তাকবীর দিছে। এই তাকবীর শোনার পরে আমি কি করছি, আমার হাতে লাঠি ছিল যে পাহারা জামানোর জন্য, লাঠি নিয়ে আমরা সাথী বাইরে বসে তারা উঠেন, ওরা হামলা করতে পারে। পরে দিয়ে সাথী বাইরে উঠতেছে, অনেকে মুরব্বীরা তাহাজ্জুদ নামাজ পড়তেছে, তারা উঠতেছে। পরে আমরা কিছু সাথী মিলে কিছু লাঠি নিয়ে আমরা ওই যে ওই পাশে দুরাক নদীর পারে আমরা গেছি, ওইখানে গেছি দেখার জন্য। পরে এখানে দেখার পরে দেখছি ওই সময় কোনো কিছু নাই। এটা 3টার দিকেই, 3টার পরেই, 3টার 5-10 পরে। তারপর এখান থেকে আমরা আসার পরে এখানে আমাদের একটা ওই যে টহল টিম ছিল, তারা গাড়ি দিয়ে পুরোটা মাঠ চক্কর দিয়েছে যে কোনো হামলার কোনো চিহ্ন নেই। পরে আসার পরে আমরা আসি বসে, আমরা বাটা গেটে আসছি। আসার পরে বাটা গেটে দেখছি আমাদের কোনো এরকম সম্ভাবনা নাই। পরে 15 টোটাল কারগুজারি আপনি যেটা মানে আগাগোড়া বলতেছেন, আমরা এতটা চাচ্ছি না, মানে আপনার সাথে কি আচরণ হয়েছে, আপনাকে কোনো মারধর করছে কিনা? পরে ওইখান থেকে বাটা গেটে গেছে, কোন অপেক্ষা করার পরে আবার তাক বেরিয়েছে। তখন দেখছি কামারপাড়া ব্রিজের নিচ থেকে হামলাটা হইতেছে। পরে আমরা অনেক ওই দিকে গেছি, যার পরে দেখলাম আমরা সর্বোচ্চ এখানে কামারপাড়া ব্রিজে আমরা যে পাহারা জমা ছিল, আমার 50 থেকে 60 জন মানুষ আমাদের হবে, আর ওদের হাজার হাজার মানুষ। তো এই অবস্থায় দেখা গেল যে অবস্থায়
ওরা আইসে প্রথম আমাদেরকে ধাওয়া দিচ্ছে, আমরা সবাই দৌড়ে এসে পড়ছি। পরে আমরা প্রতিহত করার জন্য আমরা আবার আগে গেছি, ওরা এদিক দিয়ে না এসে এদিক দিয়ে ঢুকে গেছে। এদিক দিয়ে সমানে বাইরে বাইরে শব্দ শুনছে, কামার পরে বেশি বাইরে বাইরে শব্দ শুনছে। ওরা আসার পরে ওইখান থেকে ওরা ঢুকে পুরো টিন সেটের দিকে যেতেছে। আমি বললাম যে এটা সব এত লোক, ওরা টিন সেটের দিকে যেতেছে। আমি বললাম যে আমার গোদাম ঘরে কি অবস্থা, আমি ওদেরকে ছেড়ে দিয়ে ডিরেক্ট আমি ওদের সাথে দলের সাথে মিশে গেছিলাম, মিশে ডিরেক্ট আমি গোদাম ঘরে এখানে আসছি। আসে দেখি আমাদের গোদাম ঘরে আমাদের কোনো সাথে কোনো কিছু নাই, সব অবস্থা তারা চতুর্পাশ দিয়ে ঠুলো এই গোদাম ঘরে বাড়িতে আছে বেরো বেরো। পরে আমি ভিতরে গেছি আমার বেডিং নেওয়ার জন্য। পরে দেখলাম আমাদের সাথে একজন জামাতের সাথে ছিল আমাদের নৌ মুসলিম, যে নৌ মুসলমান হওয়ার পরে 4 মাসের জন্য সফরে বেড়েছে। পরে দেখলাম তার মাথায় বাড়ি মারা, মাথা ফাটে গেছে, সে গামছা দিয়ে বাড়ছে। পরে যখন আমি বেডিং নিয়ে গেছি তখন আমাকে 4-5 জন আমাকে পিটাইছে, মানে গরুর মতো যেরকম ভাবে পিঠা। পরে আমি পড়ে গেছি, পড়ে যাওয়ার পরে একজন দেখছি আমার এমন ভাবে মাথার মধ্যে বাড়ি দিছে, কিন্তু আমি সরে গেছি, আমার বাড়িটা লাগে নাই। আমার এখন এই যে হাতের মধ্যে কালো আছে, আমার ওদিনকে এক্সরে আছে, হাতটা ভাঙার অবস্থা ছিল, আল্লাহর মতো আল্লাহ ভালো অবস্থা ভাঙা নাই। আমার পিঠটা মনে এমন জায়গা নেই যেখানে বাড়ি পড়ে নেই, এরকম হবে। তারা 4-5 জনে বাড়াইছে, বাড়ানো পরে পরে আমি ওইখান থেকে বেডিং নিয়ে এই পাশ দিয়ে বের হয়ে আসছি। আসি পরে তারপরে আমি এখানে যে টঙ্গী বাজার মসজিদে আমরা এখানে ছিলাম। তা আমাদের আরো সাথী ছিল, আমাদের এলাকার সাথে ছিল, তারা 3 সেটে ছিল। ওইখানে দিয়ে তারা দেখছে 3 সেটে যে আমাদের 20 দিনের জামাতের সাথীরা আমি সব ছিল, ওনার বাড়ি ছিল চট্টগ্রামে হাটাজারিতে। তো উনি সর্বশেষ পৌঁছে দিয়েছে, ওনার মাথা ফাটায় ফেলাইছে, ওনার হাত ফাটায় ফেলেছে। আমরা সকলে যখন আমার হাতে এক্সরে করার জন্য হাসপাতালে গেছি, গিয়ে দেখি আমাদের ওই আমির সাহেবটা মাথায় ব্যান্ডেজ করা, উনি মাথা ফাটি ওনার পাশে কেউ নেই, উনি পড়ে আছে। পরে ওনাকে নিয়ে আমরা আমাদের সার্টিফিকেট দিয়ে ঢাকা মেডিকেল কলেজে পাঠিয়ে দিয়েছি, দিয়ে ওনার কাকরাইতে পাঠিয়ে দিয়েছি। আল্লাহ হেফাজত করো। প্রিয় দর্শক, আমরা মূলত এই ধরনের সাক্ষাৎকার কোনো রাজনৈতিক উদ্দেশ্য অথবা রাজনৈতিক তো কোনো প্রশ্নই আসে না, এরপরও বলা, এছাড়া কাউকে ছোট করা বড় করা এটা আমাদের কোনো মাকসাদ না। আমরা আল্লাহর জন্য কাজ করি, হক কায়েমের জন্য কাজ করি, যা ঘটেছে সেটাই বলা। এই ক্ষেত্রে এখন আমরা এই আমির সাহেবের কাছ থেকে একটা শেষ অভিব্যক্তি জানতে চাই যে আসলে ওনার কি বক্তব্য তাবলিগ জামাত সম্পর্কে। আপনি বলবেন আমাদেরকে যে এনাদের ব্যাপারে আপনি কি বলবেন এবং তাবলিগ জামাতের কার্যক্রম সম্পর্কে আপনি কি বলবেন। আমি আল্লাহ পাকের মেহেরবানিতে আমি ছাত্র জীবন থেকে কাজের সাথে লাগছি। আমরা জীবনেও ভাবতে পারতাম না যে তাবলিগওয়ালারা কারো গায়ে হাত দিতে পারে। জি। আর এরা যে নিষ্ঠুর আচরণ করছে, যে হামলা করছে, আমি তো অবাক। আমি তো ভাবতেও পারিনি এটা ভিতরে ঢুকে যে আমাদেরকে আঘাত করবে, এটা আমি কল্পনাও করতে পারিনি। জি। আসলে আমি ওখানে চারিদিকে গন্ডগোল হইতেছে, কারো গায়ে হাত দিবে, কাউকে হত্যা করবে, কাউকে আহত করবে, এটা আমি কল্পনাও করতে পারিনি। তো আসলে যেটা দেখলাম এটা আমি জীবনও কল্পনা করতে পারি না, যে ঘটনাটা ঘটছে এটা আসলে তাবলিগওয়ালারা এটা করতেই পারে না। অথচ যারা করছে ওদের মাথা পাগড়ি, জুব্বা, মুখে দাড়ি এইরকম দেখছি, এটা কল্পনা করতে পারে না, এটা কিভাবে হইল। জি জি। প্রিয় দর্শক, আমরা আসলে আরো অনেক লম্বা সময় নেওয়া দরকার, অনেক কথাবার্তা শোনা দরকার, আমরা আর সময় নিচ্ছি না। আমরা আপনাদের সকলকে বলবো যারা এই ভিডিও বার্তা দেখতেছেন এবং শেষ পর্যন্ত দেখছেন, প্রয়োজনে আবার দেখবেন, শুনবেন, বুঝবেন এবং এর মধ্যে যদি কোনো ভুল থাকে আমাদেরকে কারেকশন করার চেষ্টা করবেন। আর যে সাক্ষাৎকার আমরা নিলাম এটা মূলত আমির সাহেব উনি আল্লাহর রাজি খুশির জন্যই, আল্লাহর ভয়েই কথাগুলো বলেছেন, যাতে আমাদের অন্যান্য ভাইরা সতর্ক হতে পারে এবং বিপদগামী ভাইরা যারা আছেন, বিশেষ করে এতাত অংশের মধ্যে সবাই কিন্তু বিপদগামী না, বেশ কিছু ভাইরা এরকম আছেন যারা নিরপেক্ষ। আমার সাথে অনেকের পার্সোনাল কথা হয়েছে, তারা আসলে ভালো মনের মানুষ, তারা এই গন্ডগোল, দাঙ্গা, ফাসাদ কোনো কিছুই চায় না, তারা আসলে ভালো মনের মানুষ, ভালোভাবে চলতে চায়। কিন্তু কিছু মানুষ আছে দুষ্কৃতকারী, যারা তাবলিগ জামাতের ওই অংশটাকে, সাতপন্থী প্ল্যাটফর্মটাকে সম্পূর্ণ বিতর্কিত করতেছে এবং ভুল পথে মানুষকে মিসগাইড করতেছে, ধর্মীয়ভাবে মিসগাইড করতেছে, সামাজিকভাবে মিসগাইড করতেছে, রাষ্ট্রীয়ভাবে মিসগাইড করতেছে এবং তাবলিগ জামাতের মূল যে অংশটা অর্থাৎ আলেম ওলামাদের সাথে যারা আছেন এদেরকে বিতর্কিত করতেছে, আলেম ওলামাদেরকে গালিগুলোজ করতেছে এবং বিতর্কিত জন্য বিভিন্নভাবেই তারা চেষ্টা করে যাচ্ছে। এগুলো যাতে তারা করতে না পারে, দুষ্কৃতকারীরা যাতে তাবলিগ জামাতকে নষ্ট করতে না পারে, সেজন্য মূলত আমাদের এই সাক্ষাৎকার। আমরা সকলকে আবেদন করব বিশেষভাবে, শুধু এই সাক্ষাৎকার না, সব ব্যাপারে ইনসাফের সাথে আগাইতে, যাতে আমরা কারোর উপর জুলুম না করি এবং জুলুমকে সাপোর্ট না করি। যে জুলুম হয়েছে সেটার জন্য আমরা, যারা ভুল করেছে তারা যেন তওবা করে, তারা যেন ফিরে আসে, সেই দোয়াই আমরা করি, সেই দাওয়াত আমরা তাদেরকে দিব। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।